আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আহ, আমরা তাপগতিবিদ্যার সিলেবাসটা মানে শর্ট সিলেবাসের আলোকে তাপগতিবিদ্যার সিলেবাসটা পুরোটা শেষ করার চেষ্টা করব। মানে এই ভিডিওটা মেইনলি বানানো হচ্ছে এইচএসসি 2023 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য। সো আমরা এখানে যে প্রশ্নগুলা পরীক্ষায় বারবার আসে, বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলা সলভ করার চেষ্টা করবো। থিওরি আমরা ধরে নিব যে তুমি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে এগুলো পড়ে আসছো। থিওরি আমরা অত ডিটেইলস আলোচনা করব না, ঠিক আছে? আচ্ছা, মেইনলি ম্যাথ গুলো করতে যে কনসেপ্টের প্রয়োজন হয়, বেসিক যে কনসেপ্ট, ওইগুলো আলোচনা করব। তবে ওই রকম ডিটেইলসে কোনো সূত্রের প্রতিপাদন আমরা এখন আর এখানে করব না। আমরা ধরে নিচ্ছি যে ওইগুলো তুমি আগে পড়ে আসছো, ঠিক আছে? তাহলে আমরা পড়ব কি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার মধ্যে একদম ফার্স্টে যে কনসেপ্ট দ্বারা শুরু হয় সেটা তাপমাত্রার স্কেল। তো তাপমাত্রার স্কেলের মধ্যে আমরা প্রচলিত তিনটা স্কেল জানি: সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। তিনটা স্কেলের মধ্যে যে সম্পর্ক সেটা কি? C/5 equal to F minus 32/9 equal to K minus 273 divided by 5। এই তিনটা স্কেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে? C4 সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। যদি আমাকে প্রশ্নের মধ্যে বলে যে 40 ডিগ্রি ফারেনহাইট সমান কত কেলভিন, বা 40 ডিগ্রি ফারেনহাইট কেলভিনে কত হয়, তাহলে আমি এই দুইটা রিলেশন নিয়ে কাজ করব। এই যে আমরা জানি এটা ইকুয়াল টু এটা, এই দুইটা থেকে কাজ শুরু করব। এফ এর মান বসাবো 40, তাহলে কে এর মান যেটা আসবে সেটা आंसर। যদি বলে ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, তাহলে আমি এই দুইটা প্রথম দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এভাবে আমাকে যেটা থেকে যেটাতে কনভার্ট করতে বলবে আমরা সেই দুইটা শুধু পিক করব। ওকে, আচ্ছা। যেমন এখানের মধ্যে এই দুইটাকে নিয়ে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে যে রিলেশন সেটা আমরা সরাসরি বের করতে পারি এভাবে। k = c + 273, এটা এখান থেকে আসে। অর্থাৎ সেলসিয়াস স্কেল 5 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কত হয়, জাস্ট 273 এর সাথে যোগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে কেলভিন স্কেলে সেটার তাপমাত্রা কত হবে। সেম ভাবে সেলসিয়াসে কত হবে, সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমরা কেলভিনে তোমার কোনো একটা তাপমাত্রা দেওয়া আছে সেলসিয়াসে, সেটা কত হবে? k - 273। কেলভিনে যেটা দেওয়া থাকবে তার থেকে 273 বিয়োগ করলে আমরা সেলসিয়াসেরটা পেয়ে যাব। ওকে, এগুলো সহজ। এখন এখান থেকে এক ধরনের প্রশ্ন হয়। প্রশ্নটা এরকম যে কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সেম হবে, এরকম একটা প্রশ্ন হয়। কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সেম হবে, ঠিক আছে? কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পার্ট দেয়। তো আমাদের কোন দুইটা স্কেল নিতে হবে? সেলসিয়াস এবং ফারেনহাইট। তাহলে প্রথম দুইটা রিলেশন নিয়ে কাজ করব। C/5 equal to F minus 32 divided by 9। সেলসিয়াস আর ফারেনহাইট যেহেতু একই পার্ট দেয়, একই পার্ট যেহেতু, তার মানে দুই জায়গায় আমরা x ধরে নিচ্ছি। C equal to F equal to x, C এর ভ্যালু x, F এর ভ্যালু x। তাহলে x/5 equal to x minus 32/9। এখান থেকে আর গুণন করো, 9x equal to পাবা 5x minus 10 60, 4x equal to পাবা minus 160, x equal to পাবা minus 40 ডিগ্রি, ঠিক আছে? minus 40 ডিগ্রি, তার মানে minus 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -40 ডিগ্রি সেলসিয়াস যে কথা, -40 ডিগ্রি ফারেনহাইটও একই কথা, ঠিক আছে? -40 ডিগ্রি সেলসিয়াস যে কথা, -40 ফারেনহাইট সেম। বুঝা গেছে না? এটা সহজ, একদম ইজি, জাস্ট ক্যালকুলেশন। এরপরে দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে 40 ডিগ্রি ডিফারেন্স থাকবে? কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল এর মধ্যে পার্থক্য থাকবে, ঠিক আছে? পার্থক্য দেখা দিবে কত? 40 ডিগ্রি। আমার হাতের লেখা অনেক সুন্দর, বুঝছো? সো যদি না বুঝো তাহলে বুঝবো তোমার চোখে সমস্যা, আমার লেখায় কোনো সমস্যা নেই। 40 ডিগ্রি পার্থক্য হবে যখন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট কত হলে তাদের মধ্যে পার্থক্য থাকবে 40। তাহলে দেখো আমাদের কাজ করতে হবে আগের মতো সেলসিয়াস এবং ফারেনহাইট নিয়ে। C/5 F minus 32 divided by 9। আচ্ছা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য থাকতে হবে কত ভাইয়া? 40। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ধরে নাও x, তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা হতে পারে কত? এই যে 40 বেশি, এই যে দুইটার মধ্যে পার্থক্য কত? 40। এখন আমি যদি তোমার একটা সংখ্যা দিয়ে বলি 5 এর সাথে 2 পার্থক্য আছে এমন একটা সংখ্যা বলো, তুমি কি বলবা? 5 এর সাথে 2 যোগ করেন ভাইয়া 7 হবে। 5 এর সাথে, এই যে 7 এর সাথে 5 এর পার্থক্য কত? 2। কিন্তু আবার উল্টোটাও তো হতে পারে, 5 থেকে 2 বিয়োগ করো 3, 3 এরও তো 5 এর সাথে 2 পার্থক্য, ঠিক আছে না? পার্থক্য তো কিন্তু বেশিও হইতে পারে কমও হইতে পারে, তার মানে +2 হতে পারে -2 হতে পারে। তাহলে এখানে আমাদের পার্থক্য চাইছে 40 ডিগ্রি পার্থক্য, তাইলে +40 হতে পারে
-40 হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, অনেকে মাইনাস দেয় না, এটা কিন্তু দেওয়া যাবে না, চিহ্ন দুইটা নিয়েই কাজ করতে হবে। তাহলে প্লাস মাইনাস, এখন ভ্যালুগুলো বসাও। x/5 ইকুয়াল টু এক জায়গায় পাবা x প্লাস মাইনাস 40 মাইনাস 32 ডিভাইডেড বাই, এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছ মাইনাস 90, এখান থেকে হচ্ছে x ইকুয়াল টু পাচ্ছ 10। x এর ভ্যালু কিসে ধরছি আমরা? সেলসিয়াসে না? তাহলে এটা 10 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস। x এর ভ্যালু 10 ডিগ্রি সেলসিয়াসে যখন থাকবে তখন ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রা আসবে তার সাথে 40 ডিগ্রি পার্থক্য থাকবে। x এর ভ্যালু যদি 10 হয় তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? এই x টা কি সেলসিয়াসে না? আমাদের সেলসিয়াস ফারেনহাইট দুইটাতে লাগবে। x এর ভ্যালু যদি 10 হয় তাহলে ফারেনহাইটে কত হবে? x এর ভ্যালু যদি 10 হয় তাহলে ফারেনহাইটে কত হবে? x এর ভ্যালু যদি 10 হয় তাহলে ফারেনহাইটে কত হবে? এই যে ফারেনহাইট স্কেলের রিলেশন F ইকুয়াল টু ফারেনহাইট স্কেলে কত যাবে? এটা কি x এর মান সেলসিয়াসে না? যে c ইকুয়াল টু 10 পাইছি। ফারেনহাইট স্কেলে দেখো x প্লাস মাইনাস 40, x এর মান হচ্ছে 10। এখন এটা আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? প্লাস নিয়ে, তাহলে এখানে প্লাস নিয়ে কাজ করো। প্লাসেরটা নিবা, x প্লাস 40 প্লাস নাও 40 ইকুয়াল টু 40 আর 10 হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট। f এর ভ্যালু পাইছি আমরা 50 ডিগ্রি ফারেনহাইট। এখানেও সেম, x এর ভ্যালু হচ্ছে এটা, x মানে কি আমরা কি ধরছিলাম? x ইকুয়াল টু c, তাহলে আমাদের লাগবে হচ্ছে f ইকুয়াল টু x প্লাস মাইনাস 40। এখন আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? মাইনাসের জন্য এই ভ্যালু, তাহলে এখানে নিব মাইনাস x মাইনাস 40, x এর মান বসাম মাইনাস 90 মাইনাস 40 ইকুয়াল টু 9 10 11 12 13 130। ঠিক আছে? তাইলে f এর ভ্যালু আমরা দুইটা পেয়ে গেছি। জোড়া জোড়া পাইলাম। কি জোড়া পাইলাম? x এর ভ্যালু যখন হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তখন ফারেনহাইট স্কেল দেখাবে 50 ডিগ্রি ফারেনহাইট। এই দুইজনের মধ্যে পার্থক্য থাকবে কত? 40। আবার x এর ভ্যালু যখন পাইলাম আরেকটা মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেল তখন দেখাবে 130 ডিগ্রি ফারেনহাইট। তখন এই দুইটার মধ্যেও কত ডিগ্রি পার্থক্য? 40। এখানেও 40 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে এই দুই জোড়া। ঠিক আছে? বুঝা গেল? এটাই অ্যান্সার। কত সহজ। আচ্ছা, তাহলে এইভাবে আরো প্রবলেম যদি তোমার কাছে যেটা জানতে চাই তুমি সেটা বের করতে পারবা। যদি বলে কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি তাপমাত্রা সেম পার্ট দেখাবে, তাহলে যে এই দুইটা নিয়ে কাজ করবা, f এর জায়গায় x বসাবা, k এর জায়গায় x বসাবা। ক্লিয়ার? ওকে, এটা গেল বেসিক তাপমাত্রার স্কেল নিয়ে হিসাব। এখানের মধ্যে হচ্ছে আচ্ছা, এই যে স্কেলটা আসলো, এখন সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল এটা ছাড়াও যদি আমরা অন্য কোনো থার্মোমিটার বানাইতে চাই বা অন্য কোনো থার্মোমিটার নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে যে c/5 এটা কিভাবে আসছে? এই যে সূত্র তোমরা জানো, c - 0 ডিভাইডেড বাই 100 - 0 ইকুয়াল টু f - 32 ডিভাইডেড বাই 212 - 32 ইকুয়াল টু k - 273 373 - 273। ঠিক আছে না? ইকুয়াল টু আমরা লিখি x থিটা মাইনাস x আইস x স্টিম মাইনাস x আইস। মুখস্থ করতে হবে এটা। এই একটাই সূত্র, আর কিচ্ছু নাই, এই একটাই সূত্র। আচ্ছা, তাহলে এই যে সূত্রটা পাইলাম আমরা, এটা কার জন্য ভাইয়া? এটা হচ্ছে সেলসিয়াসের, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল। আর এই যে টার্ম, এই টার্মটা কখন ব্যবহার করব আমরা? যখন ত্রুটিপূর্ণ কোনো থার্মোমিটার থাকবে। ত্রুটিপূর্ণ থার্মোমিটার অথবা নতুন কোনো থার্মোমিটার আমি বানাইতে চাই। ঠিক আছে? ত্রুটিপূর্ণ যদি থার্মোমিটার হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই টার্মটা আসবে, অথবা নতুন কোনো থার্মোমিটার যদি আমি বানাইতে চাই, এই তিনটা বাদে অন্য নতুন আমি আরেকটা থার্মোমিটার বানাইতে চাই, তখন আমার হবে এই টার্মটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা থেকে আমরা একটা অঙ্ক করে দেখাবো। এই সূত্র থেকে, সূত্র তো তোমার মুখস্থ থাকবেই, কিন্তু সমস্যা হচ্ছে এই সূত্র নিয়ে আমরা যখন কাজ করি তখন অনেক সময় বুঝি না যে কোথায় কোন মানটা বসাবো। এখানে কোন মান বসবে, এখানে কোন মান বসবে, এগুলাতে কোন মান বসবে সেটা আমরা বুঝি না। ঠিক আছে? অনেক সময় বুঝি না। আচ্ছা, একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে এই স্কেলগুলো হচ্ছে প্রতিষ্ঠিত এবং এগুলা বাস্তব, এগুলো সঠিক। তোমার এই স্কেলটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে। তাহলে তোমার যখন পরীক্ষায় কোনো প্রশ্নের মধ্যে বলবে যে প্রকৃত তাপমাত্রা কত, প্রকৃত জিনিসটা যখন আসবে তখন সেটা অবশ্যই এখান থেকে আসবে না, কারণ তোমার এই স্কেলটা তুমি জানো না এটা সঠিক না ভুল। বুঝা গেছে? প্রকৃত তাপমাত্রা সবসময় এটা 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 এগুলো থেকে আসবে। বুঝা গেছে?
আমরা একটা প্রশ্ন দেখতে পারি। আচ্ছা, তার আগে এগুলো তো জানো, এক্স থিটা কি, যে তাপমাত্রাটা দেখাচ্ছে ত্রুটিপূর্ণ বা নতুন, আমাদের যে এটাকে এভাবে ধরবো, আমরা এটার তাপমাত্রা মেজার করতে চাই, এটা তাপমাত্রা কত। তার জন্য আমি নতুন একটা থার্মোমিটার বানাইছি, হচ্ছে এটা। এই থার্মোমিটার দিয়ে হচ্ছে আমি এটার তাপমাত্রা মাপতে চাই। এটা সেলসিয়াস না ফারেনহাইট না কেলভিন না, নতুন একটা তাপমাত্রা স্কেল আমি বানাইছি। তো এটাকে যখন এটার সাথে এটা দিয়ে টেস্ট করব, তখন এটা দেখাচ্ছে আমাকে ধরো 30°C। এটা দেখাচ্ছে, এটা 30° দেখাচ্ছে। নট নেসেসারি যে ডিগ্রি সেলসিয়াসই দেখাইতে হবে। ধরো 30 ওহম দেখাইলো, 50 ওহম দেখাইলো, অন্য কিছু যে কোনো কিছু দেখাইতে পারে, 50 প্যাসকেল দেখাইলো, 20 মিটার কিউব দেখাইলো, আয়তন দেখাইলো, যে কোনো একটা কিছু দেখাইলো, সে যেটা দেখাইলো সেটা কিন্তু অ্যাকচুয়াল না, তারটা ভুলও হতে পারে। প্রকৃতটা আমি কখন পাবো? যখন এদের সাথে কম্পেয়ার করব। প্রকৃত তাপমাত্রা পেতে হলে এদের সাথে কম্পেয়ার করতে হবে। সে যেটা দেখাবে সেটা হচ্ছে যে এক্স থিটা। সে যে যাকে মাপতে চাই তার তাপমাত্রা হচ্ছে, নতুন থার্মোমিটার যেটা দেখাবে সেটা হচ্ছে এক্স থিটা। বুঝা গেছে? কারণ এক্স থিটা আর এক্স আইস কি? এক্স আইস হচ্ছে বরফের মধ্যে হচ্ছে, এই যে আমি যে স্কেল বানাইলাম তাপমাত্রার স্কেল, সে হচ্ছে বরফের মধ্যে কত দেখায়, আর এক্স স্টিম হচ্ছে বাষ্পের মধ্যে কত দেখায়। ঠিক আছে? বাষ্পের মধ্যে কত দেখায়, আইস হচ্ছে বরফের মধ্যে কত দেখায়। এখানে সেম, এই যে সেলসিয়াস স্কেল তোমার বরফের মধ্যে কত দেখায়, সেলসিয়াস স্কেল বাষ্পের মধ্যে কত দেখায়, ফারেনহাইট স্কেল বরফের মধ্যে কত দেখায়, বাষ্পের মধ্যে কত দেখায়, কেলভিন স্কেল বরফের মধ্যে কত দেখায়, বাষ্পের মধ্যে কত দেখায়। ঠিক আছে? এগুলো তো তুমি জানো। একটা অঙ্ক দেখতে পারি আমরা, সেটা হচ্ছে এখান থেকে যে প্রশ্নটা হয় সেটা এরকম, রোদ দিয়ে তুমি একটা থার্মোমিটার বানানোর চেষ্টা করতেছো, রোদ থার্মোমিটার। ঠিক আছে? সো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা রোদ থার্মোমিটার বরফ ও স্টিম বিন্দুতে, রোদ থার্মোমিটারের রোদ, বরফ বিন্দুতে রোদ দেওয়া আছে, অর্থাৎ বরফে সে রোদ দেখায় একটা, আর একটা হচ্ছে স্টিম বিন্দুতে, স্টিম মানে বাষ্প, স্টিমে রোদ দেখায় আর একটা। বরফের মধ্যে সে রোদ দেখায় হচ্ছে 2.5, আর বরফের মধ্যে রোদ দেখায় 2.5 ওহম, স্টিমের মধ্যে দেখায় 3 ওহম। যে তাপমাত্রায় রোদ 10 ওহম পাওয়া যায় তার মান কত? অর্থাৎ আরেকটা বস্তু, তৃতীয় আরেকটা বস্তু, যেখানের মধ্যে সে 10 ওহম রোদ দেখাইতেছে, অর্থাৎ এই থার্মোমিটার এ হচ্ছে বরফের মধ্যে দেখায় 2.5 রোদ, স্টিমের মধ্যে দেখায় 3 ওহম রোদ। এখন মনে করো এটার সাথে কাজ করাইলাম, করে দেখলাম যে আমি 10 ওহম রোদ দেখাইতেছে। 10 ওহম এটা কিন্তু রোদ, তাপমাত্রা না। তাহলে আমার অ্যাকচুয়াল তাপমাত্রা জানতে হবে। সে হচ্ছে কোন বস্তুর রোদ দেখাচ্ছে হচ্ছে 10 ওহম। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে এই বস্তুর অ্যাকচুয়াল তাপমাত্রাটা কত। বস্তুর অ্যাকচুয়াল তাপমাত্রাটা কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, যেহেতু রোদ নতুন একটা থার্মোমিটার, তাহলে এই টার্মটা আসবে, তার সাথে আমরা আমাদের প্রচলিত যে কোনো একটা থার্মোমিটার নিতে পারি, এটা যে কোনোটা নিতে পারি। আমরা সহজ হিসাব এটার সাথে এটা নিতে পারি, কারণ এখানে অনেক ঝামেলা আছে, 23, 333 এগুলো হিসাব করার থেকে আমরা এটার সাথে এটা নিতে পারি। তুমি যে কোনোটা পিক করতে পারো, আনসার সেম আসবে। এটার সাথে যদি এটা নিই, এই দুইটা, এটাও তো হচ্ছে এই যে রোদ থার্মোমিটার, এটা আমাদের প্রচলিত না, এই জন্য এটা নিলাম। আর তার সাথে আমরা সেলসিয়াসের রেজাল্টটা আসবে, এই তাপমাত্রাটা কত সেটা আমরা সেলসিয়াসে চাচ্ছি, এই জন্য সেলসিয়াসে নিলাম। যদি প্রশ্নের মধ্যে বলে যে বস্তুর তাপমাত্রা হচ্ছে কত কেলভিন, তাহলে তুমি এটার সাথে এটা নিবা। যদি বলে কত ফারেনহাইট, তাহলে এটা ইকুয়াল টু এটা নিয়ে কাজ করবে। আমরা আপাতত ইন জেনারেল এটার সাথে সেলসিয়াস নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের তাপমাত্রাটা সেটা কিসে আসবে? সেলসিয়াসে আসবে। ঠিক আছে? তুমি যে কোনো রিলেশন নিয়ে কাজ করতে পারো। তাহলে আমরা জানি এটা ইকুয়াল টু, এটা লিখলাম, এই যে c ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু x থিটা মাইনাস x আইস ডিভাইডেড বাই x স্টিম মাইনাস x আইস। এখন বলো ভাইয়া, কি জানতে চাচ্ছে? বস্তুর অ্যাকচুয়াল তাপমাত্রাটা কত। অ্যাকচুয়াল তাপমাত্রা কি এখান থেকে কোথাও থেকে আসবে? অ্যাকচুয়াল তাপমাত্রা কি এই দিক থেকে কোথাও থেকে আসবে? অবশ্যই না। অ্যাকচুয়াল তাপমাত্রা আসবে কই থেকে? এই যে c f k এখান থেকে আসবে। তাইলে অ্যাকচুয়াল তাপমাত্রা আমরা পাবো c থেকে। মানে আমাদের উদ্দেশ্য কি? আমাদের অ্যাকচুয়াল তাপমাত্রা বের করা, মানে c বের করা, f বের করা, k বের করা। আমাদের এই পার্টিকুলার প্রশ্নের মধ্যে c বের করা। প্রকৃত তাপমাত্রা অবশ্যই এটা থেকে আসবে, এটা থেকে আসবে না। এখানে অনেকেই ভুল করে যে এখানে হচ্ছে এখান থেকে প্রকৃত তাপমাত্রা বের করার চেষ্টা করে, কিন্তু এখানে প্রকৃতটা আসবে না। ঠিক আছে? আচ্ছা, প্রকৃতটা আসবে এই c থেকে। x স্টিম, সেটা কত? স্টিম মানে কি? স্টিমের মধ্যে সে কত রোদ দেখায়। স্টিমের মধ্যে যেহেতু আমাদের এটা রোদ, তাহলে স্টিমের মধ্যে দেখায় কত? 3, আইসের মধ্যে দেখায় হচ্ছে 2.5। x থিটা হচ্ছে যাকে মাপতে চাই সেখানে কত দেখাচ্ছে? 10 ওহম না? যাকে মাপতে চাই সেখানে দেখাচ্ছে 10 ওহম, মাইনাস আইসের মধ্যে কত দেখাচ্ছে? 2.5 ওহম।
এটা দেখাচ্ছে, এখান থেকে তুমি সি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে। সি এর মান যেটা আসবে সেটা হচ্ছে এই বস্তুর অ্যাকচুয়াল তাপমাত্রা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পারি। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের একটা অঙ্ক আছে। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু, ত্রুটিপূর্ণ একটা থার্মোমিটার আছে, বরফ 4 ডিগ্রি, স্টিম বিন্দু 98 ডিগ্রি। স্টিম মানে কি বাষ্প, স্টিম বিন্দু হচ্ছে 98 ডিগ্রি। যখন 50 ডিগ্রি প্রদর্শন করে তখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? যখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে দেখো তো, এটা কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার? তাহলে এই কেজ আসতেছে, জানতে চাচ্ছে কি সে তোমার কাছে সেলসিয়াসে, তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে এই যে এই পার্টটা আসবে, এই দুটো নিয়ে কাজ করব। লিখো সুন্দর করে, C by 100 equal to x theta minus x ice divided by x steam minus x ice। দেখো তো ভাইয়া কি জানতে চাচ্ছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত, অ্যাকচুয়াল তাপমাত্রাটা জানতে চাচ্ছে, সেটা তোমার অবশ্যই সি থেকে আসবে। তার মানে সি এর মান আমরা এই অঙ্ক থেকে বের করব। এক্স থিটা কত? এক্স থিটা হচ্ছে কত? এই যে যত দেখায় 50 ডিগ্রি প্রদর্শন করে, যত দেখায় সেটা হচ্ছে এক্স থিটা 50 ডিগ্রি। আবার বলতেছি, যত দেখায় এটা সঠিক না, সঠিকটা বের করার জন্য আমরা এই যে সি এফ কে এগুলার আশ্রয় নিব। এখানে যেটা আসে সেটা সঠিক না, এটা ত্রুটিপূর্ণ তাপমাত্রা। ত্রুটিপূর্ণ কত? 50 ডিগ্রি দেখাচ্ছে, অ্যাকচুয়ালি বস্তুর তাপমাত্রা 50 না। বুঝে গেছে? অ্যাকচুয়ালি বস্তুর তাপমাত্রা 50 না। তাহলে সে দেখাচ্ছে 50 ডিগ্রি, সে যেটা দেখায় সেটা হচ্ছে এক্স থিটা। তাহলে এক্স থিটা কি? ত্রুটিপূর্ণ থার্মোমিটার বা নতুন কোনো থার্মোমিটার যেটা দেখায়, যেটা দেখায় এটা কিন্তু বাস্তব না, এটা প্রকৃত না। বুঝা গেছে? এটা প্রকৃত না, এটা প্রকৃত না। এখানে ঝামেলা আছে, এখানে ঝামেলা আছে। আচ্ছা, ঝামেলা আছে, অথবা এটা যদি রোধ হয় তাহলে এটা হচ্ছে রোধ। আমরা এই যে আগের প্রশ্নের মধ্যে দেখছিলাম 10 ওহম রোধ দেখাইতে, তাই না? আমরা তার তাপমাত্রা চাচ্ছি, রোধ চাচ্ছি না। ওকে, এখানে যদি তাপমাত্রা দেখায় তাহলে সেটা প্রকৃত তাপমাত্রা দেখাবে না, আর যদি রোধ দেখায়, আয়তন দেখায়, চাপ দেখায়, তাহলে তো ওগুলো আগে থেকেই তাপমাত্রা না। তাহলে কি বললাম, সে এক্স থিটা মানে সে যেটা দেখায়, সে যেটা দেখায় সেটা সঠিক না, ভুলটা দেখায়। কত দেখায়? 50। সে যেটা দেখায় সেটা বসাইলাম, মাইনাস এক্স আইস, আইসের মধ্যে কত দেখায়? বরফের মধ্যে 4 ডিগ্রি দেখায়। এক্স স্টিমের মধ্যে কত দেখায়? 98 ডিগ্রি মাইনাস 4। এখান থেকে তুমি সি এর ভ্যালু ক্যালকুলেট করবা, যা আসবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল তাপমাত্রা। ওকে, মনে রাখবা এক্স থিটাটা হচ্ছে প্রকৃত তাপমাত্রা না। এখানের মধ্যে দেখো, এই সূত্র ব্যবহার করার জন্য আমার কাছে দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে স্টিম আর একটা হচ্ছে আইস, অর্থাৎ দুইটা বিন্দু জানা লাগতেছে। এটাকে বলা হয় কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। অর্থাৎ এই সূত্র আমি কখন ব্যবহার করতে পারবো? যখন আমার কাছে দুইটা ইনফরমেশন আছে। কি কি ইনফরমেশন? ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, বা ঊর্ধ্ব স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু। আরেকটা কি বলা হয়, হিমাঙ্ক, আর আরেকটা যেন কি। তো হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক জানা লাগবে এই সূত্র ব্যবহার করে অঙ্ক করার জন্য, বা এই সবগুলা জানার জন্যই হচ্ছে আমার এই দুইটা জিনিস জানা লাগবে। দুইটা ভেরিয়েবল, দুইটা আননোন আমার জানা লাগতেছে। এমন আমরা কি একটা স্কেল বানানো গেছে পরবর্তীতে, যেটাতে হচ্ছে একটা আননোন, অর্থাৎ এখানে কয়টা জিনিস জানা লাগতেছে? দুইটা। পরবর্তীতে একটা স্কেল আবিষ্কার করা হয়েছে, সেখানে হচ্ছে একটা জিনিস দিয়েই কাজ চলে যায়। এই যে টি ইকুয়াল টু টি TR into x divided by x TR। x হচ্ছে নতুন তাপমাত্রা, TR মানে ট্রিপল পয়েন্ট, ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা কত দেখায়? ত্রৈধ বিন্দুতে আমরা নতুন যে থার্মোমিটার বানাইতে চাই, বা ত্রুটিপূর্ণ যে থার্মোমিটার, সে হচ্ছে কত তাপমাত্রা দেখায় সেটা। আর এই এক্সটা কি? যাকে আমরা মাপতে চাই, যেমন এই যে একে মাপতে চাই, এখানে ত্রুটিপূর্ণ থার্মোমিটার কত দেখায়, এটা কিন্তু প্রকৃত না। আবার বলতেছি, এটা কিন্তু প্রকৃত না। এই এক্স যেটা, সেটা কিন্তু প্রকৃত না, প্রকৃতটা আসবে এখান থেকে। টিটিআর এর মান হচ্ছে 273.16 কেলভিন। এক্স টিআর এর মান তুমি পাবা, আর এখান থেকে এক্স পাবা, এটা হচ্ছে টি। প্রকৃত তাপমাত্রা হচ্ছে টি, এটা কিন্তু প্রকৃত, এবং এটা সবসময় কিসে আসবে? সবসময় কেলভিনে আসবে, ঠিক আছে? এটা ব্যবহার করে তুমি অঙ্ক করে ফেলতে পারবা বাকিগুলো। এখান থেকে অঙ্ক করাচ্ছি না, এক লাইনের অঙ্ক পারবা। ওকে, আচ্ছা, তাহলে তাপমাত্রার হিসাব গেল। তারপরে হচ্ছে আমরা জুলের সূত্র, একটা কনসেপ্ট আছে, তাই না? জুলের সূত্র। জুলের সূত্র কি বলে? যদি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তাপ থেকে যদি আমরা কাজে যাই, অথবা কাজ থেকে যদি তাপে আসি সম্পূর্ণরূপে, এখানে কোনো অপচয় হবে না, সম্পূর্ণরূপে যদি তাপ কাজে রূপান্তরিত হয়, কাজ থেকে যদি আমরা তাপ পাই, তাহলে W is proportional to Q।
ঠিক আছে, W is proportional to Q অথবা W equal to JQ, যেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। এই হচ্ছে কি গৃহীত বা বর্জিত তাপ, W হচ্ছে কি কৃত কাজ, কাজ বা শক্তি, হ্যাঁ কাজ অথবা শক্তি, কাজ আর শক্তি সেম তুমি জানো, তাহলে কাজ অথবা শক্তি। এই J এর মানটা কত? J এর মান 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে, 4.2 জুল পার ক্যালোরি। আচ্ছা, তাহলে এটা কখন ব্যবহার করব? তাপ আর কাজের যদি পরস্পর রূপান্তর হয়, সম্পূর্ণরূপে যদি কাজ থেকে তাপে যায় অথবা তাপ থেকে কাজে আসে, তখন এটা। এটা থেকে আমরা একটা সূত্র অঙ্ক লিখতে পারি, এটাকে আমরা লিখে রাখি W equal to জে কি অথবা অনেক বইয়ে জে এইচ লেখা থাকে, দুটোই সেম। জে এর মান কত? 4.2 জুল পার ক্যালোরি, জে এর মান হচ্ছে 4.2 একটা, আরেকবার হচ্ছে জে এর মান 1 বসবে, মনে রাখো যদি কিউ এর মান জুলে দেওয়া থাকে, যদি কিউ এর মান জুলে দেওয়া থাকে তখন জে এর ভ্যালু হবে 1, কিউ এর মান যদি জুলে দেওয়া থাকে জে এর ভ্যালু 1, আর কিউ এর মান যদি ক্যালোরিতে আসে, কিউ এর মান ক্যালোরিতে আসলে জে ইকুয়াল টু 4.2 বসাবো, মনে থাকবে? এটা হচ্ছে অনেক কনফিউজিং একটা জিনিস, অনেক সময় দেখা যায় যে W ইকুয়াল টু কিউ লিখে ফেলে সরাসরি, যেখানে মনে মনে কি আছে, জে এর ভ্যালু 1, তার মানে কিউ এখানে কিসে দেওয়া আছে? জুলে দেওয়া আছে, ঠিক আছে, এটা খেয়াল করবো আমরা। এখান থেকে আমরা একটা প্রশ্ন দেখতে পারি, সেটা হচ্ছে এরকম, একটি সীসার গুলি এই দিক থেকে, মনে করো এখানে একটা কাঠের টুকরা ছিল, এই দিক থেকে একটা গুলি আসতেছে, এই যে এইভাবে একটা গুলি যাচ্ছে, গুলির ভেলোসিটি আমরা জানি না, এই হচ্ছে এখানে ঠাস করে বাড়ি দিছে। তো দুইটা বস্তু যখন একজন আরেকজনকে ঠাস করে বাড়ি দিবে, যখন টাচ হবে তখন সেখানে কি হবে? যখন যেখানে সংঘর্ষ হবে সেখানে তাপ উৎপন্ন হবে। তো এটা যখন এখানে বাড়ি খাইছে, যে এখানে তাপ উৎপন্ন হয়েছে, তো ওই তাপের সাথে কাজের একটা রিলেশন, সেটা হচ্ছে কি, এটা যখন এখানে বাড়ি খাইলো তখন গুলির তাপমাত্রা বাড়ছে 1.12 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা হচ্ছে বাড়ছে। ধরে নাও যে আঘাতে উৎপন্ন তাপ শুধু গুলি দ্বারা শোষিত হয়েছে, মানে অন্য কোনো ফ্যাক্টর নাই, গুলি আর হচ্ছে এই কাঠের বোর্ড ছাড়া অন্য কোনো ফ্যাক্টর নাই, এখানে কোনো শক্তি নষ্ট হয় নাই, বা এই কাঠের যে গুলি আছে সে হচ্ছে কোনো মানে তাপ শোষণ করে নাই, পুরো তাপটা শোষণ করছে কে? এই যে গুলিটা, বুলেট। এখন আচ্ছা, প্রশ্ন করা হচ্ছে আমাদেরকে এই ব্যাগটা কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে সীসার আপেক্ষিক তাপ। সীসা বলতে যে বুলেট, সীসার তৈরি বুলেট, সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে, কত দেওয়া আছে? 30 ক্যালোরি পার কেজি পার 30 ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমি তোমাকে প্রশ্ন বুঝিয়ে দিই একবার, এখান থেকে যখন এখানে এসে ঠাস করে বাড়ি খাবে, এই যে গুলি আসতেছে এসে ঠাস করে বাড়ি খাইলো, তখন এখানে এই যে দুইজনের টাচ হইলো, এখানে তাপ উৎপন্ন হয়েছে না, এই তাপ পুরোটা হচ্ছে গুলি শোষণ করছে, এখানে যে তাপ উৎপন্ন হয়েছে তাপটা পুরোটা গুলি শোষণ করছে, তাহলে যে তাপ গ্রহণ করে তার তাপমাত্রা কি হয়? বাড়ে। এই যে তাহলে এই যে ঠাস করে বাড়ি খাইলো, এখানে তাপ উৎপন্ন হইলো, এই তাপটাকে শোষণ করছে গুলিটা নিজে, এই পুরো তাপটা শোষণ করছে, তাহলে তার তাপমাত্রা কি হবে? বাড়বে। কতটুকু বাড়বে? 1.12 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে প্রশ্ন? কই থেকে তাপ আসলো, কি কেন গুলির তাপমাত্রা বাড়লো? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখো, এই যে আমরা W equal to J কি বললাম, এখানে যে Q আছে, Q এর মান আমরা এইভাবে বসাবো, ms ডেল থিটা বসাবো এক ক্ষেত্রে, ml বসাবো এক ক্ষেত্রে। এটা বসাবো যখন তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হইলে ms dt বসাবো, আর t যদি ফিক্স থাকে, অর্থাৎ তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তখন আমরা বসাবো ml। মনে থাকবে Q এর দুইটা সূত্র, তাপমাত্রা চেঞ্জ হইলে একটা, তাপমাত্রা চেঞ্জ না হইলে একটা। আসো প্রশ্নের মধ্যে, তো এখানে ঠাস করে যখন বাড়ি খাবে সেখানে তাপ উৎপন্ন হবে, ওই তাপটা হচ্ছে গুলি শোষণ করছে। তো খেয়াল করো তো, এই গুলি যখন এদিকে যাচ্ছে, তার একটা ভেলোসিটি আছে না, তার মধ্যে একটা শক্তি আছে না, ওই শক্তিটা থেকে তাপ উৎপন্ন হয়েছে, তাহলে ওই যে আগের মতো ইকুয়াল টু জে কিউ, W equal to JQ। W এটার মধ্যে কেমন শক্তি ছিল? গতি শক্তি, তার মানে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু JQ। এখন খেয়াল করো, J এর মান 2 বসাবো না 1 বসাবো, সেটা হচ্ছে আপাতত থাকুক, J এর ঘরটা খালি থাকুক। Q এর ভ্যালু, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, এই যে এতটুকু বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাচ্ছে মানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে ফর্মুলা বসবে উপরেরটা ms ডেল থিটা, ডেল থিটা মানে কি? তাপমাত্রার পার্থক্য। এখন খেয়াল করো তো, s এর মান কিসে দেওয়া আছে? ক্যালোরি, 30 ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, তাইলে ক্যালোরি দেওয়া আছে, ক্যালোরিতে যদি থাকে তাহলে এই যে বলছে ক্যালোরিতে দেওয়া থাকলে জের মান কত? 4.2, তখন কিন্তু আর 1 না, তাহলে বসাও জের মান
4.2। এখানে কিসে দেওয়া আছে সেটা বুঝে কিন্তু j এর মান বসাইতে হবে, কোনো ক্ষেত্রে 1 হবে, কোনো ক্ষেত্রে 4.2 হবে। দুই পাশ থেকে কাটা যাবে, v স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু মানে 8.4 ইনটু এটা হচ্ছে 30 ইনটু ডেল থিটা কত 1.12, এখান থেকে হচ্ছে তুমি রুট করে দিবা, যা আসবে সেটাই অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করো এই সেম প্রশ্নটাই যখন বলবে যে সীসার আপেক্ষিক তাপ, সেম প্রশ্নটা বলছে এরকম, সীসার আপেক্ষিক তাপ 126 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 126 জুল পার কেজি, সরি পার কেলভিন, 126 জুল পার কেজি পার কেলভিন। তাহলে খেয়াল করো তো, এখন প্রশ্নের মধ্যে খেয়াল করো, সীসার আপেক্ষিক তাপ কিসে দেওয়া আছে? জুলে দেওয়া আছে। জুলে যখন দেওয়া থাকে তখন j এর মান কত বসাবো আমরা? 1। তার মানে এখন কিন্তু আর 4.2 হবে না, সরাসরি w ইকুয়াল টু কি হবে? সরাসরি w ইকুয়াল টু q। এপাশে আসবে ms ডেল থিটা, এপাশে হাফ m p স্কয়ার, mm কাটা দিবা, v ইকুয়াল টু 2s ডেল থিটা, তার উপরে রুট। ঠিক আছে, শেষ। তাইলে ভাইয়া কি শিখলাম আমরা? আপেক্ষিক তাপে কিসের এককে দেওয়া আছে সেই একক অনুযায়ী j এর মান বসাবো। এককের এই জায়গায় যদি ক্যালোরি দেওয়া থাকে j এর মান বসাবো 4.2, যদি জুলে দেওয়া থাকে তাহলে j এর মান বসাবো 1। 1 ক্যালোরি সমান 4.2 জুল, ওটা থেকে কনভার্সন করলে আসে। আচ্ছা, তাহলে আমরা এই পাশের অঙ্ক, এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে খেয়াল করো, খুবই সুন্দর একটা প্রশ্ন, সেটা হচ্ছে মনে করো যে এদিক থেকে পানি পড়তেছে, হ্যাঁ, এখানে হচ্ছে এই যে এদিক থেকে পানি এসে পড়তেছে, এটা একটা কি ঝর্ণা বানানো হয়েছে কিনা কে জানে। তো এই ঝর্ণার উচ্চতা দেওয়া আছে আমাদের কাছে, ঝর্ণার উচ্চতা হচ্ছে 300 মিটার। প্রশ্ন করা হচ্ছে যে 300 মিটার উঁচু একটি ঝর্ণার উপর থেকে যে পানি পড়তেছে, এই উপরের পানি আর নিচের পানির মধ্যে তাপমাত্রার পার্থক্য কত? ঠিক আছে, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, শুধু 300 মিটার হাইট দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তো এই প্রশ্ন আমি তোমাকে আগে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এই জায়গা থেকে পানি আসতেছে, মনে করো এই জায়গা থেকে, এই যে পানি এসে ঠা করে এখানে পড়ে গেল। তো পানি যখন এসে নিচে এই যে এই জায়গায় পড়লো, তখন খেয়াল করো নিচে আগে থেকে কি আছে? পাথর আছে, অথবা নিচে আগে থেকে পানি আছে। উপর থেকে পানি এসে, যে উপর থেকে পানি আসতেছে, এসে দুম করে নিচে পড়লো, উপর থেকে পানি যেভাবে আসতেছে এসে দুম করে নিচে পড়লো। এই জায়গায় পানির লেয়ারের সাথে পানির লেয়ারে ধাক্কা খাবে না? আগে থেকে পানি আছে, ঠাস করে বাড়ি খাবে না? আর সংঘর্ষ হওয়া মাত্র সেখানে তাপ উৎপন্ন হবে না? যদি তাপ উৎপন্ন হয়, ওই তাপ আবার এই পানিরই শোষণ করবে, এক্সট্রা কেউ নাই এখানে, এই তাপটা পুরোটা এই পানিরই শোষণ করবে। আর যে তাপ শোষণ করে তার তাপমাত্রা বাড়ে, তাহলে নিচের অংশে যে পানি আছে তাদের তাপমাত্রা কি হবে? ধীরে ধীরে বাড়বে না? যত বেশি হিসাব পড়তে থাকবে তত এখানে তাপ উৎপন্ন হতে থাকবে, তত তারা তাপ শোষণ করতে থাকবে, ফলে এই জায়গার তাপমাত্রা তত বাড়বে না? উপরে কি এরকম কোনো সিস্টেম আছে? উপরে কি তারা কোথাও থেকে তাপ পাচ্ছে? পাচ্ছে না। তাহলে উপরে তাপমাত্রা বাড়বে? বাড়বে না। নিচের তাপমাত্রা কি হবে? সবসময় বাড়বে। তাহলে এই জায়গার তাপমাত্রা বাড়তেছে, তার মানে এই জায়গার টিটা হবে বড়, এই জায়গার টি হবে ছোট। এই যে ছোট আর বড়, এই দুটোর মধ্যে পার্থক্য কত, সেই ডেল টি সেটা কত, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। প্রশ্ন বোঝা গেছে কেন নিচে তাপমাত্রা বাড়ে? আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করো, এই জায়গা থেকে যখন এসে পড়তেছে দুম করে, তখন এইখানে যখন ছিল তখন তাদের মধ্যে শক্তি ছিল, সেই শক্তিটা এখানে এসে তাপে কনভার্ট হয়ে গেছে। এখানে যখন ছিল তখন তাদের মধ্যে কেমন শক্তি ছিল? বিভব শক্তি জমা ছিল। বিভব শক্তি কত? mgh ইকুয়াল টু, সেটাই কি হয়ে গেছে এখানে এসে, বিভব শক্তিটা এখানে এসে কিসে কনভার্ট হয়ে গেছে? তাপে কনভার্ট হয়ে গেছে। mgh ইকুয়াল টু, আচ্ছা কি সূত্র কি? w ইকুয়াল টু jq। j কত? mgh ইকুয়াল টু j ইনটু q এর মান কত? এই জায়গায় তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, একটু আগে লিখে দিয়েছি, তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে dq বা q হচ্ছে ms dt বা ডেল থিটা, ms ডেল থিটা। এখন প্রশ্ন হচ্ছে পানির আপেক্ষিক তাপ s ইকুয়াল টু আমরা কত জানি? 4200 না? পানির আপেক্ষিক তাপ কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। দেখো তো কিসে দেওয়া আছে? জুলে না? পানির আপেক্ষিক তাপ কিসে দেওয়া আছে? জুলে। তাহলে এখানে কিসে সূত্রটা বসাইতে হবে? 1, 1 লেখার দরকার নাই, ms dt, mm দুই পাশ থেকে কেটে দাও, এখান থেকে কি পাবা? এই যে gh ইকুয়াল টু s ডেল থিটা, আমাদের তাপমাত্রা পার্থক্য লাগবে, ডেল থিটা ইকুয়াল টু, এখানে নিচে আসবে s, এর পাশে থাকবে gh 9.8 ইনটু বসায় দাও 300 ডিভাইডেড বাই 4200, একটা একটা কাটা দাও, এখান থেকে ডেল থিটা পেয়ে যাবো। ঠিক আছে, বুঝা গেছে? এটা অনেক সময় ফার্স্ট টাইম দেখে তুমি
হচ্ছে কনফিউজ হয়ে যাবে যে এখানে তাপমাত্রা কই থেকে আসলো, এখানে কি কেউ কোথা থেকে হিট দিচ্ছে নাকি, পানির নিচের অংশে কি কেউ আগুন জ্বালাচ্ছে বা এসে হাবিজাবি গুলো তোমার মাথায় আসবে। সো আশা করি বুঝতে পারছো প্রবলেম, তাই না? আচ্ছা, এখানে আমরা জুলের সূত্রের আলোচনা শেষ করলাম। এখান থেকে বাকি অঙ্কগুলো তুমি একবার দেখে নিবে, ঠিক আছে? মেইন কনসেপ্ট আমি বলে দিচ্ছি। জুলের সূত্র এবং তাপমাত্রা রিলেটেড যত প্রবলেম আছে আশা করি সলভ হয়ে যাবে। বাকি প্রবলেমগুলো হচ্ছে তুমি নিজে নিজে টেস্ট পেপার দেখে দেখে সলভ করতে থাকবা। যদি কোনো প্রবলেম দেখা যায় যে যেটা তুমি বুঝতেছো না, তাহলে সেটা হচ্ছে আমাদেরকে জানাইতে পারো, হ্যাঁ? ফেসবুকে আমাদের গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারো। আর হচ্ছে আমার আইডি লিংক দেওয়া থাকবে, তুমি পার্সোনালি আমাকে জিজ্ঞেসও করতে পারো। ওকে, যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আমাকে দেখাও। ওকে, নেক্সট পর্বে আবার দেখা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।